গল্পকরণে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আদর্শ হিন্দু হোটেল। আজকে দ্বিতীয় পর্ব। পরদিন হাজারি চূর্ণীর ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মঝির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাধা মাংস লইয়া পদ্মজি যে কাণ্ডটি করিল, তাহাতে সে মনকষ্ট পাইয়াছে খুব বেশি। পরের চাকরি করিতে গেলে এমন হয়। কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেক দিন করে নাই। অত আশা করিয়া জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকরির উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছে হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এরকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্মঝি জুটিতে বিলম্ব হইবে না। কি করা যায়? বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেহ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না। এক্ষুনি গিয়া ডেকচি না চড়াইলে পদ্মঝি এক ঝুরি কথা শুনাইয়া দিবে। এতক্ষণ উনুনে আঁচ দেয়া হইয়া গিয়াছে। কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য অসময়ে আপনার পায়ের ধুলি পড়ল। হাজারি বলিল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তত বয়স দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে। তুই কি বলিস? হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময়, কিছু কৌতুকের সুরে বলিল, বাবা ঠাকুর, তা তো বটেই। বয়স আপনার এমন আর কি। কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে রে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনো দিন জমাতে পারি, এ আমি নিশ্চয়ই করব, তুই জানিস। পরের ঝাটকে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি। বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্রবর্তী মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখমপুরের হাট থেকে ফি হাটরা যদি তরকারি কিনে আনি, তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভের নয় একটা হোটেলের ব্যাপারে। বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনে জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে, তবে হোটেল যা চালাবো, বাজারে সেরা হোটেল হবে, তুই দেখে নিস। কুসুম হাজারি ঠাকুরের এই দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক আর না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান, তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার একজোড়া রুলি ছিল, এক গাছে বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় 1 বছর আগে। আর এক গাছা আছে, বিক্রি করিলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা নিয়ে হোটেল খোলা হবে আপনার। হাজারি হাসিয়া বলিল, ধুর পাগলি, 60 টাকায় হোটেল হবে কি রে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়, তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি, হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে 2টি বড় ডেকচি, ছোট ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্ত, হাতা খুন্তি বেরি চামচে চায়ের বাসন, বাইরের গদির ঘরের 1খানা তক্তপোষ, বিছানা তাকিয়া, বাক্স খেরো বাঁধানো, খাতা 2খানা, বালতি লণ্ঠন চাকি বেলুন,
এইসব নানান নটঘটি জিনিস কিনতেই তো 200 টাকার উপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হবে। যদি প্রথম 2 মাস না হলো কিছু, ঠাকুর চাকরের মাইনে আসবে কোত্থেকে? সেসব যাকগে, তাছাড়া তোর টাকা নেবই বা কেন? কুসুম ঋদ্ধ স্বরে বলল, আমার থাকতো যদি তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যেই বাবা ঠাকুর। সে ভাগ্যে থাকলে তো হবে। আমার অত টাকা যখন নেই, তখন আর সে কথা বলছি কি করে বলুন? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে, আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল, আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, এতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল, হাজারি ঠাকুর যে প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেঝের উপর জলের হাত বোলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পর 1 বাটি দুধ ও একখানা রেখাবিতে পেঁপে কাটা আর আমের টিকলি ও 2টি সন্দেশ আনিয়া আসনের সামনের মেঝের উপর রাখিয়া বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের উপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাঁচের গ্যালাসে জল আনিয়া রেখাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্কর্তি মশাইয়ের গাঁজাখোর শালাকে দিয়া, শুধু ওই পদ্ম ঝিয়ের জন্যে। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন রে মা কুসুম। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতন কেন বাবা ঠাকুর, মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সেই ভাগ্যি ভগবান কি আমায় দিয়েছেন, একে কি যত্ন করা বলে? কাঁটাখানা পেতে শুচ্ছেন তো বাবা ঠাকুর? তা শুচ্ছি বই কি রে, রোজ তোর কথা মনে হয় শোবার সময়। মনে ভাবি কুসুম এখানা দিয়েছে, ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন না, সন্দেশ দুটোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি, ও ফেলতে পারবেন না? কুসুম, তোর জন্যে না রেখে খেতে পারি কিছু মা, ওটা তোর কাছে রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িয়া কুসুম বলিল, পানানি দাঁড়ান। তাহার পর সামনের দরজা পর্যন্ত আগায়া দিতে আসিয়া বলিল, আমার ওই রুলি গাছে রইল তোলা আপনার জন্যে বাবা ঠাকুর, যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। সেদিন হোটেলে ফিরিয়া হাজারি দেখিল প্রায় 1500 কি আধমন ময়দা চাকর আর পদ্ধতি মিলিয়া মাখিতেছে। ব্যাপার কি, এত লুচির ময়দা কে খাইবে? পদ্মঝি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁঝ মিশিয়া বলিল, হাজারি ঠাকুর, তোমার যা রাধিবার আগে সেরে নাও, তারপরে এই লিচুগুলো ভেজে ফেলতে হবে। আচার্য পাড়ার মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে, তারা অর্ডার দিয়ে গেছে, 9:30টার মধ্যে চাই, বুঝলে? হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল, 9:30টার মধ্যে এই আত্মন ময়দা ভেজে পাঠিয়ে দেব, আবার হোটেলে রান্না রাঁধব? কি যে বলো পদ্ম দিদি, তা কি করে হবে? রতন ঠাকুরকে বলো না লুচি ভেজে দিক, আমি হোটেলের রাধা রাঁধব। পদ্মজি চোখ রাঙায়া ছাড়ার কথা বলে না। সে গরম হইয়া ঝংকার দিয়া বলিল, তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না, কর্তামশায়ের হুকুম। আমার যা বলার তা বলে দিলাম। তিনি বড় বাজারে বেরিয়ে গেলেন, আসতে রাত হবে। এখন তোমার মর্জি, করো আর না করো। অর্থাৎ না করিয়া উপায় নাই। কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল। নিছক অবিচার ছাড়া ইহা অন্য কিছু নহে।
রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণ রান্না অনায়াসেই করাইতে পারিত, কিন্তু পদ্মঝি তাহা হইলে খুশি হইবে না। সে যে কি বিষচক্ষে পড়িয়াছে পদ্মঝিয়ের, উহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না। ভীষণ আগুনের তাতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্নার কার্যতেই প্রায় 9টা বাজিয়া গেল। পদ্মঝি তাহার পর ভীষণ তাগদা লাগাইল লুচি ভাজতে। পদ্ম নিজে খাটিতে রাজি নয়, সে গেল খরিদ্দারের খাওয়াতে তদারক করতে। আজ আবার হাটবার, বহু ব্যাপারী খরিদ্দার। রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল। হাজারি এক ছিলেম তামাক খাইয়া লইয়া আবার আগুনের তাতে বসিয়া গেল লুচি ভাজিতে। আধ ঘণ্টা পরে, তখন 5 সের ময়দাও ভাজা হয় নাই, পদ্ম আসিয়া বলিল, ও ঠাকুর, লুচি হয়েছে, ওদের লোক এসেছে নিতে। হাজারি বলিল, না, এখনো হয়নি পদ্ম দিদি, একটু ঘুরে আসতে বলো। ঘুরে আসতে বললে চলবে কেন? 9:30টার মধ্যে ওদের খাবার তৈরি রাখতে হবে বলে গেছে। তোমায় বলিনি সে কথা? বললে কি হবে পদ্ম দিদি? মন্তরে ভাজা হবে আদমন ময়দা। 9টার সময় তো উনুনে ব্রক্ষান নেচে ফেলেছি। জিজ্ঞেস করো মতিকে। সেই সব আমি জানি নে। যদি ওরা অর্ডার ফেরত দেয়, বোঝাপড়া করো কর্তার সঙ্গে। তোমার মাইনে থেকে আদমন ময়দা আর 10 সের ঘির এক দাম 1 মাসে তো আর উঠবে না, 3 মাসে উঠাতে হবে। হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই, সে নীরবে লুচি ভাজিয়া যাইতে লাগিল। হাজারি ফাঁকি দেওয়ার অভ্যাস করে নাই, কাজ করিতে বসিয়া শুধু ভাবে কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম, কেউ দেখুক বা না দেখুক। লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিলে শীঘ্রই শীঘ্রই কাজ চুকিয়া যায় বটে, কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে, এজন্য সে ধীরে ধীরে সময় লইয়া লুচি তুলিতে লাগিল। পদ্মঝি একবার বলিল, অত দেরি করে খোলা নামাচ্ছ কেন ঠাকুর? হাত চালাও না, অত লুচি ডুবিয়ে রাখলে করা হয়ে যাবে। হাজারি ভাবিল, একবার সে বলে যে রান্নার কাজ পদ্মঝির কাছে তাহাকে শিখতে হইবে না, লুচি ডুবাইলে করা কি নরম হয় সে ভালোই জানে। কিন্তু তখনই সে বুঝিল পদ্মঝি কেন এ কথা বলিতেছে। 10 সের ঘি হইতে জ্বলতি বাদে যাহা বাকি থাকিবে পদ্মঝিয়ের লাভ, সে বাড়ি লইয়া যাইবে লুকাইয়া। কর্তামশাই পদ্মঝিয়ের বেলায় অন্ধ, দেখিয়াও দেখেন না। হাজারি ভাবিল, এইসব জোয়া চুরির জন্যই হোটেলের দুর্নাম হয়। খদ্দেরে পয়সা দেবে, তারা কাঁচা লুচি খাবে কেন? 10 সের ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় করা হয়েছে, তবে তা থেকে বাঁচানোই বা কেন? তাদের জিনিসেই যাতে ভালো হয় তাই তো দেখতে হইবে। পদ্মঝি বাড়ি নিয়ে যাবে বলে তারা 10 সের ঘিয়ের ব্যবস্থা করেনি। পরক্ষণেই তাহার নিজের স্বপ্নে সে ভোর হইয়া গেল। এই রেল বাজারে সে হোটেল খুলিবে, তাহার নিজের হোটেল। ফাঁকি কাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না। খদ্দের যে জিনিসের অর্ডার দেবে তাহার মধ্যে চুরি সে করিবে না। খদ্দের সন্তুষ্ট করিয়া ব্যবসা, নিজের হাতে রাঁধিবে, খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে। চুরি জুয়া চুরির মধ্যে সে নাই। লুচি ভাজা ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যতের হোটেলের ছবি দেখতে পাইতেছে প্রত্যেক ঘিয়ের বুদবুদটাতে। পদ্মঝি সেখানে নাই, বেচু চক্কর্তির গাঁজাখোর ও মাতাল শালাও নাই। বাইরের গদির ঘরে দিব্যি ফর্সা, বিছানা পাতা, খদ্দের যতক্ষণ ইচ্ছে বিশ্রাম করুক, তামাক খাইতে ইচ্ছে করে থাক, বাড়তি পয়সা আর একটিও দিতে হইবে না। 2টা করিয়া মাছ, সপ্তাহে 3 দিন মাংস রাধা খদ্দেরদের। এইসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দু হোটেল হিন্দু হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ভিড়বে? পদ্মঝি আসিয়া বলিল, ও ঠাকুর, তোমার হলো? হাত চালিয়ে নিতে পারছ না? বাবুদের লোক যে বসে আছে। বলিয়ায় ময়দার বার কেশের দিকে চাহিয়া দেখিল, বেলা লুচি যতগুলো ছিল হাজারি প্রায় সব খোলায় চাপাইয়া দিয়াছে। 15-20 বেশি বার কোষে নেই। মতি চাকর পদ্মঝিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল। পদ্মঝি বলিল, তোমার হাত চলছে না? না, এখনো 10 সের ময়দার তাল ভাঙ্গায়। ওই রকম করে লুচি বেললে কখন কি হবে?
হাজারি বলিল, পদ্মদিদি, রাত 11টা বাজবে ওই লুচি বেলতে আর এক হাতে ভাজতে, তুমি বেলবার লোক দাও। পদ্মঝি মুখ নাড়িয়া বলিল, আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্যে। ও আমার বাবু রে, ভাজতে হয় ভাজো, না হয় ভাজো গিয়ে, ফেরত গেলে তখন কর্তামশাইয়ের সঙ্গে বোঝাপড়া করবে। এখন পদ্মঝি চলিয়া গেল। মতি চাকর বলিল, ঠাকুর, তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে? লুচি পোড়াবে না? এত ময়দার তাল আমি বেলবো কখন বলো? হঠাৎ হাজারির মনে হইল একজন মানুষ এক্ষুনি তাহাকে সাহায্য করিতেও যাইত, কুসুম। কিন্তু সে যে গৃহস্থের মেয়ে, গৃহস্থের ঘরের বউ, তাহাকে এখন এখানে আনা যায় না। যদিও ইহা ঠিক, খবর পাঠাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এক্ষুনি ছুটিয়া আসিত। তারপর 1 ঘণ্টা হাজারি অন্য কিছু ভাবে নাই, কিছু দেখে নাই। দেখিয়াছে শুধু লুচির কড়া, ফুটন্ত ঘি, ময়দার তাল আর বাখারির সরু আগার ভাজিয়া তোলা রাঙ্গা রাঙ্গা লুচির গোছা। তা হইতে গরম ঘি ঝরিয়া পড়িতেছে। ভীষণ আগুনের তাত, মাজা পিঠ বিষম টমটম করিতেছে। ঘাম ঝরিয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে। এক ছিলেম তামাক খাইবারও অবকাশ নেই। শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝরাইয়া পাশের থামাতে রাখা। রাত 10টা। মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল। মতি চাকর বলিল, আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই, ট্রেনের টাইম হয়েছে। খদ্দের না আনলে কাল কর্তামশাইয়ের কাছে মার খেতে হবে। একটা বিড়ি খেয়ে যাই। ঠিক কথা। সে খানিকক্ষণ প্ল্যাটফর্মে পায়াচারি করিতে করিতে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া চাচাইবে। মুর্শিদাবাদের ট্রেন আসিতে আর মিনিট 15 বাকি। হাজারি বলিল, একা আমি বেলবো আর ভাজবো? তুই কি খেপলি মতি? দেখলি তো এদের কাণ্ড। রতন ঠাকুর সরে পড়েছে, পদ্মদিদিও বোধহয় সরে পড়েছে। আমি একা কি করি? মতি বলিল, তোমাকে পদ্মদিদি 2 চোখে দেখতে পারে না। কারো কাছে বলো না ঠাকুর, এইসব তারই কারসাজি। তোমাকে জব্দ করার মতলবে এই কাজ করেছে। আমি যাই, নইলে আমার চাকরি থাকবে না। মতি চলিয়া গেল। অন্তত 5 সের ময়দার তাল এখনো বাকি। লেচি পাকানো সেও প্রায় 1.5 সের। হাজারি গুনিয়া দেখিল 16 গন্ডা লেচি। অসম্ভব। একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা এবং ভাজা 2 কাল হইতে পারে? মতি চলিয়া যাবার সময় যে বিড়িটা দিয়া গিয়েছিল সেটি এখনো ফুরায় নাই। এমন সময় পদ্ম উকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া। এদিকে বাবুর বাড়ি থেকে নুক 2 বার ফিরে গেল। এক্ষুনি তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে এই কাজ হবে না। বলি বিড়িটা ফেলে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্মঝির সামনে সে কথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নেই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই। রাত 11টার বেশি দেরি নাই। হাজারি এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবল এই সময়টা মনে আসিতেছিল 2টি মুখ। একটি মুখ তাহার নিজের মেয়ে টেপির, বছর 12 বয়স, বাড়িতে আছে। প্রায় 5-6 মাস তার সঙ্গে দেখা হয় নাই। আর একটি মুখ কুসুমের। ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো, তার সেই হাসি মুখ। টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও সেই একখানা মুখে দেখিতে পাইতেছে। টেপি ও কুসুম 2 মিলিয়া এক। ওরা আজ যদি 2 জনে এখানে থাকিত। ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, এদিকে টেপি। ঠাকুর। স্বয়ং কর্তামশাই, বেচু চক্রবর্তী। পেছনে পদ্মঝি। পদ্মঝি বলিল, ও গাজাগুর ঠাকুরকে দিয়ে হবে না, আপনাকে তক্ষণই বলিনি বাবু। ও গাজা খেয়ে বুধ হয়ে আছে, দেখছো না? কাজ এগোবে কোত্থেকে? হাজারি ততষ্ট হইয়া আরো তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। 5 সের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না। এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজে হইবে না।
বেচু চক্করটি হাজারিকে বলিলেন, এই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। গাঁজাখোর মানুষকে দিয়ে কি আর কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু। কেউ তো বেলে দিতে আসেনি, এক মতি চাকর ছাড়া। সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল। আমি এখন কি করব বাবু? বেচু চক্করটি বলিলেন, সেসব শুনছে না ঠাকুর, ওর দাম তুমি দেবে। খদ্দের অর্ডার ফেরত দিলে সেই মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারিনি, আর মাখা নেচি কাটা ময়দা। হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয়, লুচি ভাজি আসে নিজের লইবে। রাত 11:30 পর্যন্ত খাটিয়া হোমতি চাকরকে কিছু অংশ দেবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলিবার সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনো 3-4 ঝুড়ি লুচি মজুদ। পদ্মঝি উকি মারিয়া বলিল, লুচি ভাজছ এখনো বসে? আমাকে খান কতক দা দেখি। বলিয়া নিজের একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান 25-30 গরম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, সাহসে কুলাইল না। অনেক রাত্রে সুপ্ত থ্রিখান কুসুম চোখ মুছিতে মুছিতে বাইরের দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পুটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ের সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে রে মা কুসুম। হোটেলে লুচি ভাজিতে দিয়েছিল খদ্দেরে, বেলে দেবার লোক নেই। শেষকালে খদ্দের 5 সের ময়দার লুচি নিল না। কর্তাবাবু বললেন, আমায় তার দাম দিতে হবে। বেশ, আমায় দাম দিতে যদি হয় আমি নিয়ে নেই। তাই তোর জন্য নিয়ে এলাম। যাই, কুসুমকে তো কিছু কখনো দেওয়া হয় না। রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিলে বুঝি? ধরতো মা, বোচকাটা রাখকে। কুসুম বোচকাটা হাজারির হাত থেকে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে। বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে? তাহার এক ঘুম হইয়া গিয়াছে, এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা, এই ভেজে তুলেছি। তুমি খান কত খেয়ে ফেলো গিয়ে এক্ষুনি, কাল সকালে বাসি হয়ে যাবে। আর ছেলে পিলেদের দাও গিয়ে। কত রাত আরো হয়েছে, 12:30 বেশি নয়। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটা দুঃসাহসের কাজ করিল। মতি চাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িছিল। তাহাকে তুলিয়া বলিল, মতি, আমি রাত 3টের গাড়িতে বাড়ি যাচ্ছি। এত লুচি কি হবে, বাড়িতে দিয়ে আসি। তুমি থাকো, আমি কাল সকাল 12টায় গাড়িতে এসে রান্না করব। কর্তামশাইকে বলো। মতি অবাক হইয়া বলিল, এত রাতে লুচি নিয়ে বাড়ি রওনা হবে? এত লুচি কি হবে, এখানে থাকিলে কাল সকালে 12 ভূতে খাবে তো। আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি। আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, তাদের দিয়ে আসি। 6 পয়সা তো খরচ। হাজারে আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আরও 2টি ছেলে আছে ছোট ছোট, তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তামশায়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 কোষ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে গ্রামে পৌঁছিল। এরশোলা এক সময় বর্ধিষ্ণু গ্রাম ছিল, এখন পূর্বে শ্রী নাই। গ্রামের জমিদার করবাবুরা এখন হইতে উঠিয়া কলিকাতা চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে। বড় দিঘিটা মজিয়া গিয়াছে। ভদ্রলোকের মধ্যে অনেকে এখন এখান থেকে উঠিয়া কেহ রানাঘাট, কেহ কলিকাতা চলিয়া গিয়াছে। নিতান্ত নিরুপায় যারা, তারাই গ্রামে পড়িয়া আছে। হাজারির বাড়িতে 2খানা খড়ের ঘর, ছোট উঠান, একদিকে কাঁঠাল গাছ, অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতিয়াছিলেন। বেশ বড় বড় পেয়ারা হয়, কাশির পেয়ারার বীজের চারা। হাজারির ডাকাডাকিতে হাজারির স্ত্রী উঠিয়া দৌড় খুলিল। এই অবস্থায় স্বামীকে দেখিয়া বলিল, এসো এসো, শেষ রাতের গাড়িতে এলো কেন গো? এই দূরান্তের রাস্তা, অন্ধকার রাত।
আবার বড্ড সাপের ভয় হয়েছে। সাপের কামড়ে 2-3টি মানুষ মারা গিয়েছে এর মধ্যে। আমাদের গায়ে? আমাদের গায়ে নয়, নতুন কাওয়া পাড়ায় একটা মরেছে, আর বামন পাড়ায় শুনছে আরেকটা। অত বড় বোচকাতে কি গো? হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলিল না। স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলিল, পেয়েছি গো, পেয়েছি, ভগবান দিয়েছে, সবাই মিলে খেয়ে নাও মজা করে। টেপিকে খুব করে খাওয়াও, ও পেট ভরে খাবে আমি দেখি। সেদিন সকালের গাড়িতে হাজারি রানা ঘাটে ফিরিতে পারিল না। দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়িতে বেড়াইতে গেল। এই গ্রামেই গোয়ালপাড়ায় কুসুমের জ্যাঠামশায়ের হরিঘোষের অবস্থা একসময় যথেষ্ট ভালো ছিল। এখনও বাড়িতে গোয়াল পোয়ারা গরুর মধ্যে 8-10টা অবশিষ্ট আছে। 2টি ছোট ছোট ধানের গোলাও বজায় আছে। হাজারিকে হরিঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল। বলিল, কবে আলেন বাবা ঠাকুর? সব ভালো? তোমরা সব ভালো আছো? আপনার শ্রীচরণের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। রানাঘাটেই কাজ করছেন তো? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। আমাদের কুসুমের সঙ্গে দেখা টাকা হয়? হাজারি পাড়া গায়ের লোক, এখানকার লোকের ধাঁচ চেনে। কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না। ইহারা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করিতে পারিবে না। গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে লোকে নানারূপ কদর্থ টানিয়া বাহির করিবার চেষ্টা করিবে তাহা হইতে। সুতরাং সে বলিল, হ্যাঁ, 2-1বার হয়েছিল, ভালো আছে। এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন এদিকে। তার গায়ে আসিবার দিকে তত টান নেই। শহরে দুধ বেচে চালানো যে কি মিষ্টি লেগেছে। হাজারি কথার গতি অন্যদিকে ঘোরাইবার উদ্দেশ্যে বলিল, এবার আবাদপত্র কিরকম হলো বলো? ধানের আবাদ করেছি 12 বিঘে, আর বাকি সব তরকারি, কুমড়ো 2 বিঘে, আলু, পেঁয়াজ। তা এবার আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর, খেতে মাটি ফেটে যাচ্ছে। তরকারির কথায় হাজারি নিজের গোপন উচ্চাসার কথা মনে পড়িল। তরকারি তাহার গ্রাম হইতে কিনিলে রানাঘাট বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায়। এখন হইতে সে আনাজপত্র লইয়া যাইবে। হরিঘোষকে বলিল, আচ্ছা, তোমাদের আলু কমন হতে পারে? বাবা ঠাকুর, তার কি কোনো ঠিক আছে? তবে 30-40 মণ খুব হবে। তুমি সমস্ত আলু আমা দিতে পারবে? নগদ দাম দেব? হরিঘোষ কৌতূহলের সহিত জিজ্ঞেস করিল, বাবা ঠাকুর, আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি? ব্যবসা এখন করিনি, তবে করব ভাবছি, সে তোমায় বলবো একদিন। গোয়ালপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাঁশবনের মাঝখান দিয়া পথ। এখানে লোকজন নাই। এরশোলা গ্রামেই লোকজনের বসত নাই। আগে ছিল। ম্যালেরিয়ায় মরিয়া হাজিয়া লোকজন শূন্য হয়ে পড়েছে। শুধুই বড় বড় আম কাঁঠালের বাগান এবং বাঁশবনের জঙ্গল। এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে পালিত পাড়া ছিল। হাজারি বাল্যকালেও দেখিয়াছে। পালিতেরা বেশ বদ্ধিষ্ণু ছিল গ্রামের মধ্যে। পূজা পার্বণ, দোল উৎসব সহ পর্যন্ত হইয়াছে বাজেন বাড়ির বাড়িতে। এখন জঙ্গলের মধ্যে পালিতদের ভিটাটা পড়িয়াছে এই পর্যন্ত। দিন মানেই বোধহয় বাগলো খাইয়া থাকে। বাঁশঝাড়ে কটকট করিয়া শুকনো বাঁশের শব্দ হইতেছে। ঘন ছায়া, শুকনো বাঁশ পাতা ও শোলার শব্দ, ফিঙ্গে শালিক পাখির কলরব। হাজারির মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবন গতে মুক্তির দিন। সে ভীষণ রকম উনুনের সামনে বসিয়া আজ আর তাকে ডেকচিতে ভাত ডাল রান্না করিতে হইবে না। পদ্মঝিয়ের করা তাগদা ও মুরিব্বেয়ানা সহ্য করিতে হইবে না। বাঁশবনের ছায়ার পূর্ণ শান্তিতে সে যদি ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ঘুমায়, তা হইলেও কেউ কিছু বলিতে পারিবে না। এই মুক্তি সে ভালোভাবে আবাদ করিতে চায় বলিয়াই তো হোটেল খুলিবার কথা এত ভাবে। সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে। এইবার কিছু টাকা হইলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে।
হাজারি সত্য চিন্তা করিতে করিতে আরম্ভ করল। টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে? এক গ্রামের গোসাইরা বড়লোক, কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলিকাতায়। এখানে বৃদ্ধ কেশব গোসাই থাকেন বটে, কিন্তু লোকটা ভয়ানক কৃপণ। তিনি কি হাজারির মতো সামান্য লোককে বিনা বন্ধকে, বিনা জামিনে টাকা ধার দেবেন? হাজারির জামিন হইবেই বা কে? তাহার অবস্থা অত্যন্ত খারাপ। দুখানা মাত্র চালা ঘর, রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে। পয়সার অভাবে সারানো হয় নাই। উঠানের আমতলায় রান্না হয়। বৃষ্টির দিন এখনো ক্রমশ চলিয়া গেল, এখন তত অসুবিধা হয় না। বেলা প্রায় পড়িয়া আসিয়াছে। হাজারি বাড়ি ফিরিয়া দেখিল তাহার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বুনিতেছে। টেপি বাবাকে দেখিয়া বলিল, তোমার জন্য আসন বুনছি বাবা, কাল তুমি যদি থাকো কালকের মধ্যে হয়ে যাবে, তোমার সঙ্গে দিয়ে দেব। হাজারি মনে মনে হাসিল। বেচু চক্রবর্তীর হোটেলে সে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসিয়াছে, ছবিটি বেশ বটে। পদ্মঝি কি মন্তব্য করিবে তাহা হইলে? মেয়েকে বলিল, দেখি কেমন আসন। বাহ, বেশ হচ্ছে তো। কোথায় শিখলি তুই বুনতে? টেপি বলিল, মুখুজ্জে বাড়ির নীলাদি আর অতসীদির কাছে আমি রোজই যাই দুপুরে, ওরা আমায় গান শোনায়, বোনা শেখায়। ওরা এখনো আছে? হরিচরণবাবু চলে যাননি এখনো? না, ওরা নাকি এ মাসটা থাকবে। থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারি। কি চমৎকার গান গাইতে পারে অতসীদি মা, আজ শুনবে বাবা? তুই গান শিখলি কিছু? টেপি লাজুক স্বরে বলিল, দু একটা, সে কিছু নয়। তুমি অতশ্রীদির গান যদি শোনো তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়ি খুব বড় কলের গান আছে বাবা, রোজ সন্ধ্যার পর বাজায়। কত রকমের গান আছে, যাবি শুনতে সন্ধ্যের পর? অতসীদি নিজে কল বাজায়, আমিও যাব তোমার সঙ্গে। অতসীদিকে বলবো বাবা এসেছে, ভালো ভালো গান বেছে দেবে। হাজারি বলিল, হ্যাঁ রে, হরিচরণবাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি নে, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন, কি চমৎকার কীর্তন। সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারির তত আগ্রহ নেই। হাজারির উদ্দেশ্য হরিচরণবাবুকে বলিয়া কহিয়া অন্তত 200 টাকা ধার করা যায় কিনা সেদিকে। হরিচরণ মুখুজ্জের মহাশয় এই গ্রামের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তাহারা এই গ্রামের জমিদার, কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়াছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়িয়া আছে। 2-1 বৃদ্ধা পিসিমাসি ছাড়া বাড়িতে আর কেহ এতদিন ছিল না। আজ মাস 4-5 হইল হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর হইতে আজ পর্যন্ত প্রায় 3 মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাড়িতে আসিয়া যে কেন বাস করিতেছেন সে খবর হাজারি রাখে না। তবে ইহা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তর মাঠে একটা দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলো টাকা দান করিয়াছেন এবং পুত্রের নামে একটা ডিসপেন্সারি করিয়া দেবেন গ্রামে। হরিচরণবাবু কারো বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসিয়া আছেন সব সময়। তার 2 মেয়ে ও স্ত্রী এখানেই, তাছাড়া চাকর বাকর ও 2 জন দারোয়ান আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানায় উঠানে গিয়া দাঁড়াইল। বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামওয়ালা সাদা মার্বেল পাথর বাঁধানো বারান্দা। বারান্দার সামনে একটা মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলিয়া ইহাদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরও একটা বৈঠকখানা তৈরি করিয়াছিলেন। তিনি আজ 25 বছর হইল নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানার ঘর বর্তমানে বিচালি রাখিবার জন্য ব্যবহার করা হয়। হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। টেপি বলিল, বাবা তুমি বসো, আমি অতসীদিকে গিয়ে বলি তুমি এসেছ কলের গান শুনতে, এক্ষুনি গান দেবে। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করিয়া রাখিয়া
টেপি পাশের ছোট্ট দরজা দিয়ে বাড়ির মধ্যে সরিয়া পড়িল। ঘরের মধ্যে তেলের চৌপায়া লণ্ঠন জ্বলিতেছে। ইহা সাবেকি কালের বন্দোবস্ত এখনো ঠিক বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়াইয়া ইতস্তত করিতেছে ঘরে ঢুকবে কিনা। অমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণবাবু বারান্দায় বাহির হইয়া সামনে হাজারিকে দেখিয়া বলিল, কে? হাজারি বিনীতভাবে হাত জোর করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, আমি হাজারি। ও হাজারি, কি মনে করে? এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন? ঘরের মধ্যে এসো। মাস দুই তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মধ্যে আসে বটে, আমার বড় মেয়ে অতসীর সঙ্গে তার বেশ ভাব। হরিচরণবাবুর বয়স ৫৫-৫৬ হইবে, গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিলেন। এখনও এই বয়সেও এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার আটপৌরে পোশাকেও। হাজারে আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাণ্ড বড় সেকালের প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদমস্তক দেখিয়া তাহার সাহসটুকু সব উবিয়া গেল। হরিচরণবাবুর নির্দেশ মতে সে একখানা চেয়ারে বসিল। হরিচরণবাবু বলিলেন, চা খাবে হাজারি? হাজারি আমতা আমতা করিয়া বলিল, আগে চা আমি থাকবে, সে কেন আবার কষ্ট করে? হরিচরণবাবু বলিলেন, বিলক্ষণ, কষ্ট কিসের? আমি তো চা খাবই এখন, দাঁড়াও আনতে বলি। এই সময় টেপি বৈঠকখানার যে দোর অন্তঃপুরের দিকে, সেখানে আসিয়া দাঁড়াইল। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল, বাবা দাঁড়াও, অতসীদি কলের গান বাজাচ্ছে, আমি বলেছি আমার বাবা তোমাদের কলের গান শুনতে এসেছে। হরিচরণবাবু বলিয়া উঠিলেন, কলের গান শুনতে এসেছ হাজারি? তা আমাকে বললেই হয় এতক্ষণ। শুনতে আসবে এ আর এমন কি কথা? তোমরা ২-৫ জন আসো যাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোকশূন্য হয়ে পড়েছে। ওরে খুকি, তোর বাবার জন্য আর আমার জন্য ২ পেয়ালা চা আনতে বলতো তোর অতসী দিদিকে। হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল। হতভাগা মেয়েটা সব দিল মাটি করিয়া। কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুর্জের বাড়িতে? অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়ে হইয়াছে কারবার। হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় ২ পেয়ালা চা হাতে ঘরে ঢুকিল। প্রথমে হাজারির সামনে টেবিলে একটা পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স ১৮-১৯, বেশ ধপধপে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, এক কথায় অতসী সুন্দরী মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েক গাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারের কোনো বাহুল্য নাই। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা, প্রণাম করো অতসী। অতসী আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। হাজারি সংকুচিত হইয়া বলিল, থাক থাক মা, রাজরানী হও মা, এসো, কল্যাণ হোক। অতসীকে হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামোফোনটা নিয়ে এসো। অতসীর সঙ্গে টেপির খুব ভাব করিয়াছে। টেপির বাবাকে অতসী এই প্রথম দেখিল। বন্ধুর পিতা কিরকম দেখিতে, কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পর চাকরের হাতে দিয়া গ্রামোফোন রেকর্ড বাহির করিয়া পাঠাইয়া দিল। হরিচরণবাবু চাকরকে বলিলেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না? দিদিমণি বললেন, আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাব না, তাকেই পাঠিয়ে দেখগে। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরো ২-৩টি মেয়ে ঘরে ঢুকিল।
কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘণ্টা ২। আরও একবার চা দিয়া গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিটিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় ৯:৩০ বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল, গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেম্পি এবং মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণ বাবু বলিলেন, কি বলো? আমার কিছু টাকার দরকার, যদি আমায় কিছু ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আগে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু, আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি। আপনার কাছে লুকোব না, আমি নিজে একটা হোটেল দেব। টাকাটা সেজন্য দরকার। কত টাকা দরকার? অন্তত ২০০ টাকা আমার যদি দেন দয়া করে বাবু। আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে। ১ বছরের মধ্যে টাকাটা শোধ করব। হরিচরণবাবু ভাবিয়া বলিলেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না, দিতাম তোমাকে এমনি দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি এ কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানিত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকিলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অতসী আসিয়া বলিল, কাকা, আপনি একটু বসুন, টেপি খেতে বসেছে, মা ছাড়বে না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না, একটু দেরি হবে। না হয় আপনি যান, আমি জির সঙ্গে পাঠিয়ে দেব এখন। হরিচরণবাবু বলিলেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসিল। তুমি কোন হোটেলে কাজ করো? আগে রানাঘাট, বেচু চক্রবর্তীর হোটেলে, রেলবাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু, সে আর বলার মতো নয়। খাওয়া আর ৬০ টাকা মাসে। তাই ভাবছিলাম পরের ক্লাবে আর থাকব না। এদিকে বয়স হলো, এবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু, আপনার আশীর্বাদে একরকম সবই জানি এই লাইনের। বাজার আর রান্না হোটেলের দুটো মস্ত কাজ। এই যে শিখেছে সে হোটেলে খুলে খুব লাভ করতে পারে। আমি অনেক দিন থেকে চেষ্টা করে এই দুটো কাজ শিখে নিয়েছি। খাদ্যের কী চায় তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখখান খুলে কাজ করি। বেশ ভালো। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও সাধ, একটা আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চূর্ণী নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলকাতার বাবুরা কিরকম সুখ্যাতি করিয়াছে, যদুবাবুর্যের হোটেলে তাহাকে ভাঙ্গাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণবাবু বলিলেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার উপর আমার হিংসে হয়। তোমার বয়স হলে কি হবে, তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তুলব। এই আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাবার পর আমার জীবনে যেন সব কিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়, আর যেন কিছু করবার নেই। করে কি হবে, কার জন্য করব, এইসব কথা মনে ওঠে। তাছাড়া জীবনে কখনো কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট। নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনো দিন জাগেনি। তোমার বয়স হলে কি হবে, এই একটা আশায় তোমায় যুবক করে রেখে দেবে যে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাবার পরে জীবনের উদ্যম, আশা, ভরসা যেমন উবে গেল, অমনি মাথার চুল পেকে উঠল।
তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি, স্কুলে পড়বেই বা কে? আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই, তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দেই। উদ্যমী জীবনের সবটুকু, যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা হে হাজারি। ভেবেছিলাম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্যে করব। তাই বলছিলাম, তোমায় দেখে হিংসে হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তা নেই। আর এই দেখো, এই পাড়াগাঁয়ে একলাটি আছি পড়ে। ভালো লাগে কি? ভালো লাগে না। কখনো থাকিনি, কিন্তু বাইরে আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে একটা, বাজায়, আমি শুনি। ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিচ্ছি। যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তারই অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতা সবটুকু তেমন বুঝিল না, কেবল বুঝিল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে। সে সহানুভূতিসূচক দু চারটা কথা বলিল। বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে সে কখনো সে শেখে নাই। তবুও পুত্রশোকে কাতর বৃদ্ধের জন্য তাহার সত্যিকার দুঃখ হইয়াছে। ভাবিয়া ভাবিয়া মনে মনে বানাইয়া কিছু বলিল। হরিচরণবাবু বলিলেন, আর একটু চা খাবে? আগে না, চা খাওয়ায় আমার তেমন অভ্যাস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণবাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে। ভরদের বাড়ির উঠোনে রাঙ্গা কাঠ কাটিয়াছে, রাঙ্গা কাঠের গন্ধ বাহির হইতেছে। সিধু ভর দেওয়ায় জাল বুনিতেছিল। বলিল, দাদাগুর কনে ছিলেন এত রাতে অবধি? হাজারি বলিল, বাবুর বাড়ি, বাবু ছাড়েন না কিছুতে, চা খাওয়ায়, কলের গান শোনে। শেষে তো টেপিকে না খাইয়ে ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়াছিল আজ সন্ধ্যাটা। বড়লোকের বৈঠকখানায় অমনভাবে বসিয়া চা সে কখনো খায় নাই। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড়লোকের মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি কি খেলি রে? টেপু একটু ভোজনপ্রিয়, খাইতে ভালোবাসে, আর গরিবের মেয়ে বলিয়াই অতসীর মা তাহাকে না খাওয়াইয়া ছাড়ে না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজার স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়াছে। বলিল, এত রাত্রিরে পর্যন্ত ছিলে কোথায় সব? পাড়া বেড়ানো শেষ হয় না যে তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলিল, আমি খেয়ে এসেছি মা, অতসীদির মা ছাড়লেন না কিছুতেই, আমি কিছু খাবো না। হ্যাঁ, তুই খেয়ে এলি? ও বেলায় সে বাসি লুচি তো তোর জন্য রয়েছে, যে লুচি খাবি না? অনেকদিন ইহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলিয়া ছড়াইয়া ছেলে মেয়েরা খাইতে পায়, বলিয়াও সুখ। টেপি বলিল, তুমি খাও মা, আমি খুব খেয়ে এসেছি। সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এইসব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটল, তাই না মা? ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলেছে। আহারাদি শেষ করিয়া হাজারি বাহির বসিয়া তামাক খাইতে লাগিল। হরিচরণবাবুর কথা তাহার অনেকখানি উৎসাহ আজ বাড়িয়া গিয়াছে। লুচি, টেপি কত লুচি খাইতে পারে সে তাহার ব্যবস্থা করিবে। তার এসব লোভাতুর ছেলে মেয়ের মুখে ভালো খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সে চেষ্টা করিবার জন্যই তো সুযোগ খুঁজিয়া বেড়াইতেছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তাহার মতো লোভাতুর ছেলে মেয়ে নাই তাহার ঘরে। কাহাদের মুখে সুখাদ্য তুলিয়া দিবার আশায় তিনি খাটিবেন?
আজ হরিচরণ বাবুর নিকট হইতে সে টাকা ধার পায় নাই বটে, কিন্তু এমন একটা জিনিস পাইয়া আসিয়াছে যাহার মূল্য টাকা কড়ির চেয়ে বেশি। তাহার সংসারে ছেলে মেয়ে আছে, টেপি আছে, তাহাদের মুখের দিকে চাহিয়া তাহার হাতে পায়ে বল আসিবে, মনে জোর পাইবে। হরিচরণবাবুর জীবন শেষ হইয়া গিয়াছে, তাহার বয়স 46 হইলে কি হয়? টেপি যে ছেলে মানুষ, তাহার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনিয়া দিলেও ওর মুখে যে হাসি ফুটিবে, সেই হাসি তাহাকে অনেক দূর লইয়া যাইবে কর্মের পথে। আহা, যদি এমন কখনো হয়, যদি টেপিকে একটা কলের গান কিনিয়া দেয়া যায়, গান এত ভালোবাসে যখন। হয়তো স্বপ্ন, কিন্তু ভাবিয়াও তো আনন্দ। দেখা যাক না কি হয়। বাঁশধারে শনশন শব্দ হইতেছে। রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে। এতক্ষণে হাজারি স্ত্রীকে বলিল, ওগো, আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো। কাল খুব সকালে কেচে দিও, আমি কাল সকাল সকালে উঠে রানাঘাটে যাব। সকালে কেন? এক্ষুনি কেচে দেই। ভিজে গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে। সকালে উঠিয়া হাজারি ঠাকুর রানাঘাট চলিয়া আসিল। হোটেলে ঢোকার আগে তাহার ভয় করিতে লাগিল, কর্তাবাবু এবং পদ্মঝি তাহাকে কি জানি বলে। একদিন কামাই করিবার জন্য কৈফিয়ত দিতে দিতে তাহার প্রাণ যাইবে। হইলও তাই। ঢুকিবার পথেই বসিয়া স্বয়ং বেচু চক্রবর্তী মশায়, খোদ কর্তা। হাজারিকে দেখিয়া হাতের হুক্কা নামাইয়া কড়া সুরে বলিল, কাল কোথায় ছিলে ঠাকুর? হাজারি মিথ্যা কথা বলিল না। বাড়িতে কাহারও অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যা কথা সে কখনো বলে না। বলিল, আগে অনেকদিন পর বাড়ি গেলাম কর্তামশাই, ছেলে মেয়ে রয়েছে, তাই একটা দিন। না বলে কয়ে এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানে কি? কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এ কথার জবাব সে দিতে পারিল না। লুচি দিতে গিয়েছিল বাড়িতে, তাহা বলিতেও বাধে। সে চুপ করিয়া রহিল। তোমার হারে হারে বদমাইশি ঠাকুর। পদ্মজি ঠিক কথা বলে। দেখতে ভালো মানুষ হলে কি হবে? তুমি এত বড় একটা হোটেলে রান্নাবান্না ফেলে রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে কাউকে কিছু না বলে। বলি একেবারে নাকের জলের চোখের জলে সবাই মিলে গাঁজাখোর, নেমো খারাম কোথাকার। চালাকির আর জায়গা পাওনি। বেচু চক্রবর্তীর গলার জোর আওয়াজ পাইয়া পদ্মজি ব্যাপার কি দেখিতে আসিল এবং দৌড়ে উকি মারিয়া হাজারিকে দেখিয়া বলিয়া উঠিল, এই যে, কি মনে করে আবার যে উদয় হলে? কাল আমি বলি আর দরকার নেই। ও আপদ বিদেয় করে দেন কর্তা। গাঁজাকে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল, চেহারা দেখছেন না? হাজারি একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেয়ালে টাঙ্গানো গাজাল আটা ছোট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল। কি দেখিল পদ্মজিৎ তাহার চেহারাতে? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল হইতে সে খায় নাই। যাও, কাল একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, তার মজুরি 1 টাকা, আর জল খাবারের 4 আনা তোমার এ মাসের মাইনে থেকে কাটা যাবে। ফের যদি এমন হয়, সেই দিনে বিদায় করে দেব, মনে থাকে যেন। বেচু চক্রবর্তী রায় দিলেন। হাজারি অপ্রতিভ মুখে রান্নাঘরের গিয়ে ঢুকিল। সেখানেও নিস্তার নাই। কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইলেও পদ্মজির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মজি হাজারির পেছনে পেছনে রান্নাঘরে ঢুকিয়া বলিল, করবে না তো তোমার কাজ ওরা? কেন করবে? একা হাড়ি ঠেলো আজকে। যেমন বদমাইশ আর তেমনি। একা বড় দেখছি নামাও, ফ্যান গালো, ভাত বারো খদ্দেরের। কাল সব কাজ মুখ বুঝে ও ঠাকুর করেছে একা। নবাব পুত্র গাজা খেয়ে কোথায় পড়ে আছেন, আর ওর জন্য খেটে মরবে সবাই। উড়ুনচুরে মডইপুরা বামুন কোথাকার। পদ্মঝির রাগের মাথায় ভুলিয়া গিয়াছিল, এইমাত্র বেচু চক্রবর্তী বলিয়াছে যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হয়েছিল, যাহার মজুরি হাজারির মাহিনা হইতে কাটা যাইবে। হাজারি অবাক হইয়া বলিল, একা কি রকম? এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছিল বললেন কর্তাবাবু।
পদ্মজি সামলাইয়া লইয়া চেষ্টা করিল। হয়েছিলই তো, হয়নি তো কি? কর্তামশাই কি মিথ্যে কথা বললেন তোমার কাছে? যদি নাই বা পাওয়া যেত ঠাকুর, তবে ঠাকুরকে একা খাটতে হতো না। তোমার সঙ্গে কথা কাটাকাটি করার সময় নেই আমার। মুর্শিদাবাদ আসিবার সময় হলো, এক্ষুনি স্টেশনের খদ্দের সব আসবে। ডাল সাতলে ফেলো তাড়াতাড়ি, চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদ ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল। এবার কিছু খরিদ্দারের ভিড় হইবে। হাজারি ছোট ডেকচির মধ্যে হাত ডুবাইয়া ডাল সাতলাইতেছে। এমন সময় বাহিরের গদির ঘরে বেচু চক্করটির চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনিয়া সে রান্নাঘরের দোরের কাছে আসিয়া বাহিরের ঘরের দিকে চাহিল। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশাইয়ের কথা কাটাকাটি হইতেছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেক দিন হইতে তাহাদের খরিদ্দার। আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত, আজ মাস 6 হইতে মাসিক হারে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগীর মতো চেহারা, মাথার চুল প্রায় পাকিয়া গিয়েছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুরিয়া আধকালো হইয়া আসিয়াছে। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ ক্যাম্বিসের জুতা। বেচু চক্রবর্তী বলিতেছেন, না, আপনি অন্যস্তর চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারব না। সোজা কথা, হোটেল খুলেছি 2 পয়সা রোজগারের চেষ্টা, অন্য ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলেছেন, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, 1 মাসের বাকি আমি একসঙ্গে দেব। না মশাই, আপনি অন্যতর চেষ্টা করুন। যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে রাজি নই। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলিল, না না, যাবে কেন? বিলক্ষণ, পায়ে পয়সা শোধ করে দেব। তবে পরে গিয়েছে একটু ফের কর্তামশাই। খুব খোশ মেজেস জুড়ে দিয়েছে। তাই এই কটা দিন যেমন খাচ্ছি তেমনি খেয়ে যাই। সামনের মাসের 1 দোসরা। না মশাই, সামনের মাসের 1 দোসরা এখনো ঢের দেরি, ওইসব আর চলবে না, মাফ করবেন। আপনি অন্যত্তর দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারের মনে হইল লোকটা খুবই ক্ষুধার্ত, সকাল হতে কিছু খায় নাই। এত বেলায় না খাইয়া কর্তামশাই তাড়াইয়া দিয়াছেন, কাজটা কি ভালো হইল? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা 2 মুঠা খাইবার জন্য লোকে এত খোসামত করে নাকি? হাজারির ইচ্ছে হইল একবার সে বলে, কর্তামশাই, আমি আজ খাব না। কাল দেশে একটা নেমন্তর ছিল, খেয়ে শরীর খারাপ করেছে। আমার ভাতটা না হয় ভট্টাচার্য মশাই খেয়ে যান। কিন্তু কথাটা বলিলে কর্তামশাইয়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্মজি তা হইলে তাহাকে আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল। হাজারি ভাবিল, আহা, পুরনো খদ্দের, ওকে 1 থালা ভাত দিলে কি ক্ষতি হতো হোটেলের? আমি যদি কখনো হোটেল করি, খেতে এসে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল উঠে যায় আর থাকে। একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো। ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে। খাইবার ঘরে বেশ ভিড়। মতি চাকর আজ 10-12টি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্ম আসিয়া বলিল, 10 থালা ভাত 12, 2 থালা নিরামিষ, আলুর ডানলা দিও। আধ ঘণ্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দার বিদায় হইলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয়ের ট্রেনের সময় কতগুলো লোক খাইতে আসিল। বেলা 1:30। এ সময় নতুন লোক প্রায় আসেই না। পদ্মজি যখন হাঁকিল, 5 থালা ভাত ঠাকুর, হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল, ডাল একেবারে নেই, 2 জনের মতো হবে কি না? পদ্মজি ডেকচির কাছে আসিয়া নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বলিল, ও মা, এ তো একেবারে নেই বললেই হয়। এখন খদ্দেরে খাওয়াবে কি দিয়ে? তোমার দোষ। যখন ডাল কমে আসছে, এখনো 2 খানা ট্রেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাতলে নিনে না কেন? কতবার তোমায় বলে দেয়া হয়েছে ফ্যান আছে? হাজারি বলিল, আছে। আছে তো 2 বাটি দাও ডালে ফেলে, দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও। হা করে দাঁড়িয়ে দেখছো কি? হাজারি এ ধরনের কাজ কখনো করে নাই, করিতে তাহার বাধে। সে সত্যই ভালো রাঁধুনি। ইচ্ছে করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিবে বা এভাবে খরিদ্দার ঠকাইতে তাহার মন সরে না।
কিন্তু পদ্মজির হুকুম না মানিয়া উপায় কি? বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল। ছুটি পাইল সেদিন প্রায় বেলা 2:30টায়। একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চূর্ণী নদীর তীরে তাহার অভ্যাস মতো বেড়াইতে চলিল। আজ কদিন নদীর ধারে যায় নাই, আর সেই পরিচিত নির্জন নিম গাছটার তলায় বসিয়া গাছের গুড়ির ঠেস দিয়া উপরের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে নাই। বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়া বসিলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানান রকম নতুন কথা আসে। অন্য কোথাও তেমন হয় না। আজ জায়গাটাতে গিয়া বসিয়ায় হাজারির প্রথমে মনে হইল হোটেল চলে রান্নার গুণে। যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে তাহারা চায় ভালো জিনিস খাইতে, ফ্যান মিশানো ডাল খাইতে তারা আসে না। পদ্মঝিয়ের অনাচারে দরুন বেচু চক্রবর্তীর হোটেল উঠিয়া যাইবে, তাহার নিজের হোটেলে ততদিন খোলা হইয়া যাইবে, তাহার রান্নার গুণেই হোটেল চলিবে। হঠাৎ হাজারি লক্ষ্য করিল জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণীর খেয়াঘাটে দাঁড়াইয়া আছে, বোধ হয় পার হইয়া ওপারে যাইবে। হো ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই। জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল। কোথায় যাবেন? যাচ্ছে একটু ফুলের নবলা, আমার ভাইরারা থাকে, ওখানেই থাকে। দেখলে তো হাজারি তোমার চক্রবর্তী মশাইয়ের কাণ্ডটা আজ। বলি টাকা কি আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়ে কি করলো বললে? অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয় তবে আর কে হবে? বিড়ি আছে? দাও তো একটা। হাজারের নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল, 200 ঝাঁটা মারি শহরের মাথায়, আর থাকছি নে। যাচ্ছি ফুলে নবলা, আমার বড় ভাইরার পার্বতী চক্রবর্তী সেখানে এক নাম করা লোক। পার্বতী দাতা একবার বলেছিল ওদের জমিদারের কাছারিতে একটা চাকরি দিয়ে দেবে। পাল চৌধুরীর জমিদারি, মস্ত কাছারি। সেখানেই যাচ্ছি, একটা হিললে হয়ে যাবেই। হাজারি বলিল, একটা কথা বলি ভট্টাচার্য মশাই, যদি কিছু মনে না করেন। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কি? টাকা করে এখন কিছু নেই আমার কাছে, তাই বলে দিচ্ছি। তবে দেনা আমি রাখব না। খাওয়ার টাকা আগে শোধ করে দিয়ে তখন অন্য কথা, সে তুমি বলে দিও চক্রবর্তী মশাইকে। হাজারি বলিল, টাকা কড়ির কথা বলিনি, বলছিলাম আপনি আহার করেছেন? জ্যোতিষ ভট্টাচার্য কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, না। কোথায় করবে? এত বেলা চক্রবর্তী মশাইয়ের হোটেলে ফিরে আর ভাত কে আমার জন্য নিয়ে বসেছিল বলো? হাজারি খপ করিয়া জ্যোতিষ ভট্টাচার্যের ডান হাতখানা ধরিয়া বলিল, আমার সঙ্গে চলুন ভট্টাচার্য মশাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ। আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কোথায় কোথায়? আরে না 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 হাজারি, আজ ওসব থাক। আমি জল টল খেয়ে আর অমন অবেলায়। হাজারি নাছোড়বান্দা, তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে চলিয়া যাইতেছে। কি জানি কেন এ ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, আমি তোমাদের হোটেলে আর যাব না, কিন্তু হাজারি, আচ্ছা তুমি যখন ছাড়ছ না তখন বরং একটু জল টল খাওয়াও। হোটেলে নিয়ে যাব বা কেন? আসুন না, জল টল নয়, ভাত খাওয়াবো রেঁধে। জ্যোতিষ ভট্টাচার্য ব্যস্ত হইয়া বলিল, না না না, ফুলে নবলা যেতে পারবো না আজ, তাহলে আজ সেখানে পৌঁছাতেই হবে। নিকটেই কুসুমের বাড়ি। একবার হাজারি ভাবিল ভট্টাচার্যকে সেখানে লইয়া যাইবে কিনা। শেষে ভাবিয়া চিন্তিয়া তাহাই করিল। ভদ্রলোককে নতুবা কোথায় বসাইয়া সে খাওয়ায়। কুসুমের বাড়ির দোরে কড়া নাড়িতেই কুসুম আসিয়া দোর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসিমুখে কি বলিতে যাইতেছিল, হঠাৎ জ্যোতিষ ভট্টাচার্যের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নিচু স্বরে বলিল, বাবা ঠাকুর, কি মনে করে? উনি কে সঙ্গে? ওর জন্যই আসা, উনি বামুন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি। আমার চেনাশোনা, আমাদের হোটেলের পুরনো খদ্দের,
পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই। উনি না খেয়ে শান্তিপুরে চলে যাচ্ছিলেন, আমার সঙ্গে দেখা, ধরে আনলুম। ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেয়া যায় না। বাইরের ঘরটা খুলে দাও গিয়ে। কুসুম ব্যস্ত হইয়া বাইরের ঘরের দোর খুলিতে গেল। জ্যোতিষ ভট্টাচার্য কিছু দূরে দাঁড়াইয়া ছিল। হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল। তাহার পর বাড়ির ভেতর যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল, কি করবেন বাবা ঠাকুর? রান্না করবেন? সব জোগাড় করে দিব। আর ততক্ষণ ধরে যা কিছু আছে বাবা ঠাকুরকে দিই, কি বলেন? হাজারি বলিল, রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম, উনি থাকতে পারবেন না, ফুলে নবলা যাবেন। আমি বাজার থেকে খাবার কিনে আনি, এখানে একটু বসবেন, বসার জন্য নিয়ে এলাম। কুসুম গিয়ে বলিল, বাবা ঠাকুর আপনি ব্যস্ত হবেন না, আমি সব জোগাড় করছি জলখাবারের। আমার ঘরে সব আছে, ঘরে থাকতে বাজারে যাবেন খাবার আনতে কেন? আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেব। কিন্তু বাবা ঠাকুর, সেই সঙ্গে আপনিও, মনে থাকে যেন। হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল। অগত্যা হাজারি বাইরের ঘরে জ্যোতিষ ভট্টাচার্যের কাছে ফিরিয়া আসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি হে? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষ গোয়াল। এ বাড়িতে আমার ধর্মমেয়ের বিয়ে হয়েছে। ওই যে দোর খুলে দিল, ওই মেয়েটি। 15 মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকল নড়িয়া উঠিতে হাজারি বাহির বাড়ির অবক্ষয়ের দিকে গিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, 2 বাটি জাল দেয়া দুধ, 2খানা থালে ফলমূল কাটা, বড় বাতাসা, ছানা, 2টি মুখ কাটা ডাব, ঝকঝকে করিয়া মাজা 2টি কাঁসার গ্লাসে 2 গ্লাস জল। হাসিমুখে কুসুম বলিল, ওকে ডাকুন, সেবা করতে বলুন, যা বাড়িতে ছিল একটু মুখে নিয়ে দিন দুজনে। তা তো হলো, কিন্তু আমি আবার কেন কুসুম? মেয়ের বাড়িতে যে না খেয়ে যাবার কি জোর আছে? ডাকুন ওকে। জ্যোতিষ ভট্টাচার্য খাইয়ে বসিয়া যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল, দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল। তাহার থালায় একটু কিছু পড়িয়া রহিল না। কুসুম পান সাজিয়া বাহির ঘরে পাঠাইয়া দিল। খাওয়ার পরে জ্যোতিষ ভট্টাচার্য বিদায় লইবার সময় বলিল, তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীর্বাদ করে যাই। কুসুম আসিয়া গলায় কাপড় দিয়া দুজনকে প্রণাম করিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, মা শোনো, সারাদিন সত্যিই খাইনি, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলে পেলে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে চলিয়া আসিল। পথে আসিয়া বলিল, ভট্টাচার্য মশাই, একটা হোটেল নিজে খুলব, অনেক দিন থেকে ইচ্ছে আছে, আপনি কি বলেন? অনায়াসে করতে পারো, খুব লাভের জিনিস, তোমার হবেও। তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? তাই নিয়ে তো গোলমাল, নইলে এতদিনে খুলে দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল। তাকে নিয়ে ভালো, ও গরিব বেওয়া লোক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নিইনি, নিলে ও এক্ষুনি দেয়, তবে সে টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণির খেয়ার ধারে আসিয়া বলিল, আচ্ছা চলে হাজারি, তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাধা খদ্দের হয়ে থাকব, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও যাব না, তোমার মতো রান্না কটা ঠাকুর রাঁধতে পারে? হ্যাঁ, বেচু চক্করদের হোটেলে আমি যে খেতাম শুধু তোমার নিরামিষ রান্নার খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল। এদিকে তোমার মতো রাঁধতে পারে কেউ? কেউ পারে না, বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচার্য তো চলিয়া গেল, কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলো একটা খুব বড় বল ও প্রেরণা দিয়ে গেল। সে জানে তাহার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাইয়েছিল বটে, কিন্তু সে খাইবার সময় যাহা দিয়ে গেল, হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়া দেখিতে গেলে তাহা খুবই মূল্যবান এবং সার্থক প্রতিদান।
হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই। রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে। মতি চাকর বা পদ্মঝি কেউই নাই। গদির ঘরে বেচু চক্রবর্তী কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছেন। হোটেলের রান্নাঘরে ঢুকিল, কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়। বরং ছুটি পাইয়া বাহিরে গেলে যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের উপর ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কিছু। অবসাদ আজ সে কাজ হাতে না থাকিলে এ বরাবর দেখিয়া আসিয়াছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল। হাজারিকে চুপি চুপি বলল, একটা কথা আছে, আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছে থেকে চাকরি খুঁজবে, বড় গরিব, তাকে বিনি টিকাতে খাবার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মত হয় তবে তাকে বলি। হাজারি বলিল, নিয়ে এসো, তা আর কি, গরিব মানুষ খাবে, আমার তো কোনো অমত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল, রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনিয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল। পদ্মঝির অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটা বিনা টিকেটে খাইয়া চলিয়া গেল। কেহ কিছু ধরিতেও পারিল না। এরকম করে চলিল 1-8 দিন নয়, 10-12 দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে, তাহাকে বিনামূল্যে খাওয়াইয়া দিতে হইল। ব্যাপারটা সামান্য, হাজারি কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলেছে। বেচু চক্রবর্তীর টিকেট ও পয়সাতে ঠিক মিল আছে, সুতরাং তার দিক দিয়ে সন্দেহের কোনো কারণ নেই। পদ্মজি যে পদ্মজি সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটায়। ভাত তরকারি কিছু মাপ থাকে না যে কম পড়িবে, সুতরাং কে ধরিতেছে কেন? এ ধরনের চুরি ধরবার কি কোনো উপায় নাই? কয়েকদিন ধরিয়া হাজারি চূর্ণির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাইরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার উপায় কি? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল একদিন বিকালে। থালায় নম্বর যদি দেয়া থাকে আর টিকেট নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালা একটু হইলেই ধরা পড়িবে অমুক নম্বরের থালা খদ্দের বিনা টিকেটে খাইয়াছে, না পয়সা দিয়া খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলে জিনিসটা ধরা পড়িবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এটো থালার নাম্বারগুলো জানিয়া লইলেই হইবে। হাজারি খুব খুশি হইল। ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক অবশ্য আছে, সেও জানে। যদি কলা পাতায় খাইতে দেয়া হয়, যদি বিনা নম্বরী থালা সেই লোকটা বাহির হইতে আনে, তাহাতে নিস্তার নাই, কারণ ঝি চাকরের চোখে তখন ধরা পড়িবে। এটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারে না হোটেলের মধ্যেই। কলার পাতায় কেউ খাইতেছে, ইহা চোখে পড়িলে তক্ষণি ঝি চাকরে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না কাহাকে পাতায় ভাত দিতে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আদর্শ হিন্দু হোটেলের 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আজ।